থানার গোলঘরে পলাশ যখন ঢুকছিল, অস্বাভাবিকভাবে অন্তুর গাটা ঝাঁকুনি দিয়ে উঠেছিল। শীতের মৌসুম, তবে গা ঘেমে উঠছিল। পলাশের ঠোঁটের ওই মিচকে হাসি, জলজলে চোখ দুটো, তীরের ফলার মতো নাকের পাটা, ধারালো অস্ত্রের মতো বিদীর্ণ কারি। এসব সময় নারী মনকে অন্তু ঘেন্না করে, ভয়ে জড়িয়ে যাওয়া মানসিকতা। বারবার পলাশের সেই ছোঁয়াগুলো শরীর ছুঁয়ে যাচ্ছিল। অন্তু মনে মনে কৃতজ্ঞ জয় আমিরের ওপর। পলাশ খুব শান্ত এবং ঠান্ডা একটা মানুষ, একটু উত্তেজিত হয় না। থানায় কথাবার্তা ছিল, থানায় কথাবার্তা বলছিল খাঁটি শুদ্ধ ভাষায়, শিক্ষার প্রয়োগ করছিল। খুব গুছিয়ে আইনকে বিভ্রান্ত করার চাল। কিছুদিন সময় পাওয়া গেল পলাশের কাছে। ব্যাপারটা এমন প্রমাণিত হলো, অন্তুদের পরিবার ঋণ খেলাপি করেছে। আর পলাশ নিতান্তই উদার। সে লিখিত সময় পেরিয়ে যাবার পরেও সময় দিচ্ছে। বেরিয়ে যাওয়ার সময় চট করে এক পলক অন্তুর দিকে তাকিয়েছিল পলাশ। ওই সময়টুকুর মাঝে পলাশের ঠোঁট হেসেছে, খুব সূক্ষ্ম হাসি। এই হাসিটাই জয়ের ঠোঁটের কোণে বহুবার লক্ষ্য করেছে সে। পলাশের চোখ যেন বহুদিন ধরে খুঁজছে অন্তুকে। অন্তিক পাশে পাশেই ছিল। মুস্তাকিন আগে আগে হাঁটছিল। থানার সদর ঘরে বসে অন্তিক বলল, আব্বু এখন মোটামুটি সুস্থ মুস্তাকিন। তোমার সময় থাকলে আমরা কালই রওনা হব কুড়িগ্রামে। দেরি করার সাহস পাচ্ছি না। আমার সময় হবে, কালই যাই এক দফা। এমন নয় যে একদিন একবেলা গেলেই কাজ হাসিল হয়ে যাবে। দু একদিন ঘোরাঘুরি করা লাগতে পারে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে আজ আর ইতস্তত বোধ করল না সে। অন্তুর দিকে প্যাকেট ইশারা করে বলল, কেনাই? অন্তু সামান্য মাথা নাড়িয়ে অন্যদিকে ফিরল। সিগারেট টান দিয়ে মোস্তাকিন বলল, অন্তুকে একা রেখে যাবেন? হ্যাঁ, একা থাকতেই হবে। ওর ভাবিকে গতকাল ওই বাড়িতে রেখে এসেছি। এখানে যেসব চলছে, এর মধ্যে অসুস্থ শরীরে আরো কষ্ট পেত। অন্তু অনেকক্ষণ ধরেই কিছু বলতে চাচ্ছিল। মুস্তাকিন তা বুঝে বলল, কিছু বলবেন? আঁখিদের ওই বাড়িতে যা দেখেছে, অন্তু তো আপাতত চেপে গেল। শুধু বলল, চাঁদরির মানে ওই ভিকটিম মেয়েটার ভাবি এবং মা এখন কোথায় থাকে সেটা জানেন নিশ্চয়ই। বডি পাঠিয়েছিলেন। আমি দেখা করতে চাই ওদের সাথে। মুস্তাকিন কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে। পরে বলল, আমি পাঠাইনি বডি, থানা থেকে পাঠানো হয়েছিল। আমাদের ডিপার্টমেন্ট ভিকটিম বডি নিয়ে বিশেষ কাজ করে না। আমি জেনে আপনাকে জানাবো। তাছাড়া জরুরি নয় এই সময় ওদের সাথে দেখা করা। মুস্তাকিন চলে গেল। থানার সদর ঘর ফাঁকা তখন। অন্তু উঠে এগিয়ে যেতেই অন্তিক ডাকল, অন্তু, মুখে ওড়না চেপে বাইরে বেরো। অন্তিকের কণ্ঠস্বর রুষ্ট। মুস্তাকিনের ওভাবে তাকিয়ে থাকা সহ্য করতে পারেনি। তবু খুব কষ্টে চুপ ছিল। অন্তু পেছনে ফিরল না। সামনে এগিয়ে যেতে যেতে বলল, যাওয়ার সময় যেভাবে এসেছি ওভাবেই যাব। একটা ভুল করেছি জীবনে, তার জন্য তুই মূল্য চুকিয়েছিস মানছি। কিন্তু তাই বলে এতটাও বোধহয় অপদার্থ পুরুষ হয়ে যায়নি যে বোনকে রাস্তায় প্রদর্শন করতে করতে নিয়ে যাব। আসার সময় সাথে ছিলাম না আমি, তখনকারটা মাফ। এখন আছি, মুখ ঢেকে ফেল। নয়তো তোকে থাপ্পড় মারার অধিকার হারাইনি আমি আমার এক ভুলের মাধ্যমে। আমার ভুলের জন্য তোকে যা পোহাতে হয়েছে, তার বদলে যে কোনো সাজাতে চলবে। তাই বলে আমি তোকে তোর বেপরদার ব্যাপারে শাসন করতে পারবো না, এমনটা মোটেই নয়। বহুদিন পর অন্তিক পুরনো অন্তিকের মতো কথা বলল। অন্তু তাতে ফিরে তাকিয়ে তাচ্ছিল্য করে হাসে। অনিচ্ছাকৃত পাপেরই যদি এত বড় মূল্য চুকাতে হয়, তাহলে না জানি ইচ্ছাকৃত পাপ করলে কতটা মূল্য দিতে হবে। ইচ্ছাকৃত পাপ করব না আমি কখনো। করলেই বা কি? আর কিছু হারানোর নেই। এখন যা হারাবে তা আর গায়ে লাগবে না। করতে পারিস। অন্তিক কেমন করে হেসে উঠল। তোর কথায় এত ধার কেন রে? এই ধার কাজে লাগে না সময় মতো, অযথা। মুখ ঢেকে ফেল অন্তু। তুই আমাকে ঘেন্না করতেই পারিস, তাতে আমি আমার কর্তব্য পালনে দ্বিধাবোধ করতে পারি না। তুই জুয়ারুদের চেয়েও বেশি নিকৃষ্ট, তা স্বীকার করতে তুই ভয় পেতেই পারিস। তাতে আমি তোকে ঘেন্না করতে একটু দ্বিধাবোধ করব না। অন্তু বেপরোয়া পায়ে হেঁটে এগিয়ে যায়। অন্তিক দ্রুত পায়ে গিয়ে পা মেলালো। তখন অন্তুর মুখটা ওড়নায় আবৃত। অন্তিক প্রশান্তিতে মুচকি হাসল। ছোটবেলা থেকে অন্তু কঠোর এক ব্যক্তিত্বের মুখোশে নিজেকে আবৃত্ত করে রেখে বেড়ে উঠেছে। বয়সের চেয়ে ব্যক্তিত্বের ওজন ভারী লাগে। অনুশোচনাটুকু গিলে ফেলল অন্তিক। অন্তু রাস্তা পার হতে শেখেনি। আব্বুর হাত ধরে পার হওয়ার সুযোগ হাতছাড়া করতে চায় না সে। অন্তিক সেদিন আলতো করে বোনের হাতটা চেপে ধরল। রাস্তা পার হতে হতে ধীর আওয়াজে বলল, আমাকে ক্ষমা করার ইচ্ছে আছে তোর অন্তু। আমি পুরো জীবন অপেক্ষা করব। মাসুলও দেবো সব রকমের। তোকে ঘেন্না কাটাতেও বলবো না আমার উপর থেকে। শুধু মুখ ফিরিয়ে থাকিস না। ক্লাব ঘরে একটা আয়োজন করা হয়েছে। হামজা খুব শীঘ্রই পৌরসভার মেয়র পদে অধিষ্ঠিত হবে। জয় আর কবির মিলে বিরিয়ানি রান্না করেছে। জয় ভালো বিরিয়ানি রাঁধতে জানে। ছেলেদের খাওয়াতে হয় প্রায়ই। মাজারের হাতে গুলি খাওয়ায় লতিফকে হামজা লম্বা এক ছুরি দিয়েছিল। অসুস্থ শরীর, তার উপর পরিবার থেকে এই অবস্থায় সায় থাকে না আবারও সেই প্রাণঘাতী কাজে পুনরায় যোগ দেওয়াতে। হামজা তার পরিবারের খরচা বহুদিন চালিয়েছে। সম্পূর্ণ চিকিৎসা নিজের টাকায় করিয়েছে। এখন বেশ সুস্থ সে। বলা চলে পুরোপুরি ঠিকঠাক। দলের ছেলেদের ওপর হামজার অবদান অপরিসীম। লতিফ খেতে খেতে বলল,
এত ভালো রান্না কই থেকে শিখছো জয়? মনে হচ্ছে বাড়ির মহিলাদের হাতে বিরিয়ানি খাচ্ছি। হামজা বসেছে সোফায়। জয় শুয়েছে টান টান হয়ে হামজার কোলে মাথা রেখে। পা দুটো তুলে রেখেছে সেন্টার টেবিলের ওপর। ভিডিও গেম খেলছে ফোনে। জয় খুব দুঃখিত স্বরে বলল, জীবনে বেশি বেশি চিল মারতে যাইয়া আর এসব বান্দরের পাল খাওয়াইতে পিকনিক এত করছি, রান্নার হাত গ্রীষ্মকালের আমের মতো পাকা ভাই। খান খান, খালি একটু দোয়া কইরেন আমার জন্য, যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় একটা। রাত একা কাটতে চায় না, খুব দুঃখে আছি, আর্জেন্ট বউ দরকার। সকলে হেসে উঠল। জয় ফোনে চোখ রেখেই হঠাৎই আনমনা হয়ে পড়ল। আরমিন আবারও আসছিল এই বাড়িতে। আচ্ছা, ওই ছেলের জীবনে দুঃখের কি খুব অভাব? দড়ি ছিঁড়ে মারা খেতে চারিদিক জেজে পড়ে ঘুরে বেড়ায় দুঃখ ঝগড়া করতে। হামজা জিজ্ঞেস করল, ওখানে কেন গেছিল? জয় হাসল। হুমায়ুন আহমেদের উপন্যাসে পড়েছিলাম, সুন্দরী চেংড়িরা বোকা হয়। আসলে ওই ছেলে একটু বেশি সুন্দরী তো, মাথায় মাল কম। ছেড়ির ধান পড়ে চুলায়, ওই শালি পানি ঢালে পাছায়। তাইলে কি হইল? না জানি কিসব দৃশ্য দেখে আসছে। কইলজের ওজন কতখানি হইলে এত কিছুর পরেও থামেনি। এ তোরা কেউ ওই ছেড়িরে যাইয়া কইয়া আসবি, ওর সাথে সামনে কি কি হইতে পারে। তুই নিজে দেখেছিস ওকে? হ, দুপুরে এইখানেই ঘুমাইছিলাম। বিকেলে উঠে পেছনের বারান্দায় দাঁড়াইতেই এক নজর দেখা হয়ে গেল। হামজা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছেড়ে সোফায় হেলান দিয়ে বসল। হতে পারে দেখেনি কিছু, দেখলেও বিশেষ কিছু দেখার কথা না। ওই বাড়ির মহিলাদের খুঁজতে গেছিল। এখনো কি সেসব পড়েই আছে ওখানে? তাই তো থাকার কথা। ওসব দেখছে আমি নিশ্চিত। আর দেখলে শ্বশুরবাড়িতে জানাবে, এইটা ডাবল নিশ্চিত। তুমি খালি ভাবো, কতখানি সাহসের দরকার ওসব দেখেও চুপচাপ বেরিয়ে আসা। লতিফ হেসে উঠল। সাহসী যদি না থাকবো, তাহলে কি আর তোমার মুখে খাবলা ধইরা থুতু চড়ে? ওইটাতে তো বোঝা যায় মাইয়ার কলজে 12 হাত। সকলের মাথায় বাজ পড়ল কথাটা শুনে, কিন্তু জয়ের মুখে অপমান নেই। সে খুব দুঃখের সাথে বলল, হ, কামটা ভালো করে নাই, মাগার। জয় হেসে ফেলল। হামজা জয়ের সেই হাসিটাই কেড়ে নিয়ে চট করে হেসে ফেলল লতিফের দিকে তাকিয়ে। আপনি কি করে জানলেন এসব লতিফ ভাই? আপনার তো জানার কথা না? হাত খাওয়া সিগারেটটা দু আঙুলে চেপে ধরে নেভালো। তাতে বোধহয় হাতের পুরু চামড়াতে অল্পখানিক সেঁক লাগলো। আবার তাকালো লতিফের দিকে। ভাবছিলাম খাওয়া শেষ হলে আপনাকে জিজ্ঞাসাবাদ করব। আপনি নিজে থেকেই খুব ফাস্ট দেখছি। সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে বলল, এসব লাইনে বাটপাড়ি করতে গেলে সতর্কতা খুব জরুরি। এখানে সবাই খেলোয়াড়। সবার মাথায় ফুল স্পিডে ঘোরা কাটার মেশিনের মতো চলে। অল্প একটু ভুল হলেই ছিন্ন ভিন্ন হয়ে যাবেন। আপনার আরও সতর্ক হওয়া উচিত ছিল। হাস্যজ্জ্বল চোখে কথাগুলো বলে আরাম করে উঠে দাঁড়ালো হামজা। উঠে বসলো জয়। ফোনটা পাশে রেখে হাত দুটো হাঁটুতে গেড়ে পিঠ বাঁকিয়ে বসলো। চোখ হাসছে তার। শার্টের কলারের ওপর দিয়ে শিকল আকৃতির চেইনটা ঝুলে আছে নিচের দিকে। তাতে ইংরেজি হরফ জে এর লকেট। বাঁ হাতের রিস্টলেটটা কবজি থেকে কনুইয়ের একটু ওপরে পড়ে রইল। পরনে সাদা ধপধপে লুঙ্গি, তারপর কালো জ্যাকেট পরছে। পাড়া, ক্লাব এমনি চলাচলে তাকে কোনো সময় ফর্মাল পোশাকে দেখা যায় না। লুঙ্গি, শার্ট, চামড়ার জুতোই চলে। গ্রাম্য মোড়লের মতো দেখতে লাগছে ওকে। পাশেই হামজা দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরিহিত, কালো শাল জড়ানো। ঠোঁটের কোণে হাসি জমে থাকা অবস্থায় কেমন করে যেন তাকিয়ে রইল জয় লতিফের দিকে। হামজা মিটিমিটি হাসছে। এই হাসি লতিফের ওপর ওর করা সবটুকু ন্যায়পরায়ণতার হিসাব শুষছে। কোনো দিকে ফাঁক রেখেছিল না হামজা লতিফের ভরণ পোষণে। তার দাম সে আস্তে করে আদায় তো করেই নেবে। এই হাসি দ্বারা সে লতিফের দ্বারা প্রতারিত হবার দুঃখটুকু ঢাকতে চাইল। লতিফের আর খাওয়া উঠছে না। সে বুঝতে পারছে আজ তাকে কেন আপ্যায়ন করে এখানে আনা হয়েছে। জয় হায় হায় করে উঠল। আরে আরে, করতেছেন কি লতিফ ভাই? আমি কি জানোয়ার নাকি, যে খাওয়া অবস্থায় মারবো কাউকে? হোক সে যত বড় জোচ্চোরের বিশ্বাসঘাতক। খাওয়া শেষ করুন, আরামসে কথা বলি। এ কবির, আমার জন্য 1 প্লেট আনতো। লতিফ ভাইয়ের সাথে বসে খাবো। যা। লতিফ ছটফটিয়ে উঠল। হামজা শালটা ডান কাঁধে তুলে নিয়ে বলল, আমি বাড়ি যাচ্ছি। এখানে এখন থাকা ঠিক হবে না। আফটার অল নতুন মেয়র আমি। আমার কিছু নৈতিক দায়িত্ব আছে। আমার সামনে কোনো অকাম ঘটবে আর আমি তাকিয়ে দেখব, কিছু তো করব না, এটা ঠিক না। 2 দিন আগে অনেক বিশ্বাস করে জনগণ ভোটে তুলেছে আমায়। কাজ ফুরালে তুই দেরি করিস না ফিরতে। আজ রাতে দাবা খেলবো আমি আর তুই। অনেকদিন খেলি না। হামজা হেলে দুলে হেঁটে পেরিয়ে যায়। জয় আরাম করে বসে গপাগপ বিরিয়ানি খেতে বসলো। বিশাল বিশাল হাতে বিশাল বিশাল লোকমা। তার খাওয়ার ধরন ভালো না। ভদ্রলোকেরা দেখলে এক শব্দে বলবে, অসভ্য জঙ্গলিদের মতো করে খায় জয়। গপ গপ করে 1 প্লেট বিরিয়ানি খুব রুচির সাথে মনোযোগ দিয়ে খেয়ে ঠান্ডার রাতে ঠান্ডা ঠান্ডা বোতল নিয়ে বসলো। লতিফ কাকুতি ভরা চোখে বসে আছে। হাত ধুয়ে জয় লতিফের প্লেটটাকে ইশারা করে বলল, যা রেখে আয়। লতিফ ভাইয়ের খাবে না। ভাই, হাত ধুয়ে নেন। আমার প্লেটেই ধুয়ে ফেলেন। আমরাই তো। যা করেছেন করেছেন। আর তো এরপর করার সুযোগ পাবেন না। তাহলে আর কিসের কি?
তখন আমরা ভাই ভাই, আসেন মদ খাই। জোর করে মদ পান করালো লতিফকে। নাক মুখ দিয়ে উঠে এলো তা। বিরিয়ানি উগরে এসে বুক জ্বলে ছাড় লতিফের। জয় গিলে যাচ্ছে ঢকঢক করে। বিশ্বাস করো জয়, মিনতি করে ওঠে লতিফ। ওর চোখে মুখের আকুলতা বোধহয় জয়কে খুব আনন্দিত করলো। সে মাথা নাড়ল দুপাশে। আমি অবিশ্বাস করি না কাউকে। আপনাকেও করার কিছু নেই। আপনি সত্যি বলবেন, আমি শুনবো, বিশ্বাস করব। আপনি বলুন লতিফ ভাই, আপনি কি করে জানলেন ওই মেয়েটা সেদিন পলাশের রুফটপে দাঁড়িয়ে আমার মুখে থুতু ছুঁড়েছিল? আর ওই মেয়েটাই কাল ওই পরিত্যক্ত বাড়িতে এসেছিল, এসব আপনি কিভাবে জানলেন? আর বলার কিছু নেই লতিফের। তার রুহু কাঁপছে। জয় হাসল। আপনারে হামজা ভাই আজ মাসের বেশিতে ছুটিতে রাখছে দলের যে কোনো কাম থেকে। কেন? কারণ আপনি নাকি আমারে বাঁচাইতে নিজে গুলি খাইছেন। বদলে হামজা আপনার চিকিৎসা করাইছে। সব ধরনের এক্সট্রা নিরাপত্তা দিছে। আপনার জন্য মাঝারকে মেরে শত্রুতা বাড়াইছে। আর আপনি সেই মাঝারের সাথে হাত মিলাইছেন? ছি! অবশ্যই এর কারণ আছে। সে আপনাকে ডেকে বোঝাইলো, হামজার পার্টিতে থাকলে এভাবেই জখম হতে হবে আপনাকে। অথচ আপনার জন্য যে মাঝারকে মেরে আমি আর হামজা সোসাইটির সকল সাইডে বদনামি এবং শত্রুতা কামিয়েছি, এইটুকু দেখলেন না আপনি? ছ্যা! ইজ্জতই রইল না সালা। মাজারের সাথে আপনি মিলছেন গুলি খেয়ে। ওদিকে পলাশ খানকির বাচ্চা দ্বিমুখী পাগল শালা। শালার ছাওয়াল টাল, সাইকো। ভাবে যে আমরা কিছু বুঝিই না, গু খাই। ও আমাদের হাতে রেখে আসলে মাজারের সাথে কাজ করতেছে। সেদিন আবার ওই শালির জন্য একটা সরাসরি বিরোধিতা লেগে গেল। আর এই সংকটময় সময়ে আপনি দলের সাথে ঘাতকতা করেছেন। কন, এইটা কি ঠিক? একটু থেমে ঘন ঘন মাথা নাড়ল জয়। নট গুড লতিফ ভাই। তার উপর আবার থুতুর ব্যাপারটা আমার ছেলেদের সামনে বলে আমার ইজ্জতের 11টা বাজালেন। লতিফ আহাজারি করল। জয়, বিশ্বাস করো আমি যাইনি। মাজার এসেছিল। আমি কিছু করিনি ওদের সাথে মিশে। খালি এইটুকু শুনেছি তুমি সেদিন ছিলা ওইখানে। তা জানি আমি। কিন্তু ছোটবেলায় পড়ছিলাম। ছোট বালুকণা আর বিন্দু জল মহাদেশ আর মহাসাগর করে। আজ ও আপনাকে জানাইছে। কাল আপনি ওকে জানাবেন। এই ধারাবাহিকতা চলতে দেওয়া মূর্খতা হয়ে যাবে না? এই জন্য কষ্ট করে এতদিন ধরে মাস্টার্স কমপ্লিট করলাম। তাছাড়া এসবও ইস্যু না। ইস্যু হলো বিশ্বাসঘাতকদের নাকি আপনাদের সৃষ্টিকর্তাও ঘেন্না করে। ব্যস্ততার সাথে কবিরকে বলল, এ শ্বশুরবাড়িতে কল করতো। বল ক্লাবের পাশে এক পরিত্যক্ত বাড়িতে কিছু অপ্রীতিকর মাল মশলা পাইছি সার। তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওসি সাহেব বোধহয় থানায় বসেই ঘুমাচ্ছিলেন। কল রিসিভ করলেন দেরি করে। জয় নিজেই ধরে লম্বা একটা সালাম দিয়ে খাঁটি শুদ্ধ ভাষায় বলল, স্যার, আমাদের ক্লাবের পাশে একটা বাড়িতে কিছু অপ্রীতিকর জিনিস পেয়েছি। ড্রাগ, অ্যালকোহল জাতীয় জিনিস পড়ে আছে। আর সাথে একটা লাশও আছে মনে হয় স্যার। ঘরের কার্নিসে কাফনে মোড়ানো মতো কিছু একটা আছে স্যার। বিশ্রী গন্ধ আছে মানুষ পচার মতো। থাকা যাচ্ছে না এই ঘরে। আমার ধারণা ওটা লাশই হবে। ঘরের এক কোণে কিছু ব্যাটিং স্টিক ও হকি স্টিক, চাপ্পড় চাপাতি, লাঠি ছুরি ইত্যাদি গাদা করা আছে। জয় হেলে দুলে হেঁটে গিয়ে রডের মাছ থেকে একটা কালো কুচকুচে রড তুলে আনলো। 2 চুমুক মদ গিলে সোফার উপর বসে পড়লো ধপ করে। তখন ক্লাব ঘরে 4 জন ছেলে আছে। বাকিরা খেয়ে বিদেয় হয়েছে। লতিফকে ওরা শক্ত করে ধরল। টেবিলের ওপর থেকে রাখা টিস্যু বক্স থেকে অনেকটা টিস্যু তুলে মুড়িয়ে যতটা যাবে না তার চেয়ে বেশিটা টিস্যু লতিফের মুখে গুজে দিল জয়। লতিফের চোখে পানি। চোখ দুটো বারবার অনুরোধ করছে ক্ষমা করে দিতে। জয়ের খুব সুখ লাগছে। ভিকটিমের চোখে ভয় না দেখলে অত্যাচার করে মজা নেই। শরীরের সর্বশক্তি দিয়ে হাতের রডটা দিয়ে লতিফের হাঁটুর ঠিক অস্থিসন্ধির ওপর আঘাত করল। গুংরে উঠল লতিফ। অথচ আওয়াজ এলো না বাইরে। হাঁটু ভেঙে বসে পড়ল। ছটফট করে উঠল মেঝেতে পড়ে। জয় লতিফের অপর পায়ে ঠিক একই স্থানে হাঁটুর জোড়সন্ধির ওপর কষে একটা রডের আঘাত করল। লতিফ অজ্ঞান হবার আগে জয় মুচকি হেসে আশ্বাস দিল, চিন্তা করবেন না লতিফ ভাই, আমি আপনার ভালোর জন্য এসব করতেছি। আপনার এই পা আর পৃথিবীর কোনো ডাক্তার জোড়া লাগাতে পারবে না। আপনি হেঁটে হেঁটে এর কাছ থেকে ওর কাছে বিশ্বাসঘাতকতা এবং অকৃতজ্ঞতার মতো পাপ করতে যেতে পারবেন না আর। আমরা তো নষ্ট মানুষ, পাপ নিয়েই বেঁচে আছি। কিন্তু এই যে আপনি আর পাপ করার সুযোগ পাবেন না, এই ব্যবস্থা করে আমি আজ একটা ভালো কাজ করলাম। তাছাড়াও আপনার পরিবারের সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব, কথা দিচ্ছি। কবিরকে বলল, পুলিশ আব্বারা খুব তাড়াতাড়ি এসে পৌঁছবে। তোরা লতিফ ভাইকে আব্দুর রহিম মেডিকেলে অ্যাডমিট করিয়ে আয়। জ্ঞান ফেরার পর সরিস না ওর কাছ থেকে। আবার জবানবন্দি দিলে ফেঁসে যাব। এত তাড়াতাড়ি মরা যাবে না আমার। রাহাতের সাথে ছেলেগুলো লতিফকে গাড়িতে বসিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। রয়ে গেল কবির। জয় রড রেখে এসে সোফাতে বসলো আরাম করে। শরীর ঘেমে উঠেছে। টিস্যু দিয়ে ঘাম মুছল। কবির আস্তে করে জিজ্ঞেস করে, ভাই, পলাশ কি করছিল মেয়েটার সাথে? মানে, আরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ক্যাডার জসিমউদ্দিন মানিক 100টা ছাত্রীকে রেপ করে সেঞ্চুরি পাড়ি করেছিল। সেই ইতিহাস ভুলে গেছিস? ওই হিসেবে পলাশ কিছুই করে নাই। ঢকঢক করে এক গ্লাস পানি গিলে ফের বলল, ব্রাস আর পেস্ট নিয়ে আয় আমার জন্য একটা।
শ্বশুর আব্বাদের সামনে মদের গন্ধ নিয়ে যাওয়া ঠিক না। জয় ঘষে ঘষে দাঁত বাজল, একটু পারফিউম মারল শরীরে। কবির জিজ্ঞেস করলো, ভাই, আপনি যে পুলিশ ডাকলেন, পলাশ ভাই জানলে কি হবে? মানে আপনি ছাড়া আর কেডা খবর দিতে পারে পুলিশরে? আসলেই তো লাশ এখনো ওই ঘরেই আছে। আর্মিনের দোষ দিয়ে দেবো? কি কস? পলাশ পাগল কিন্তু জানে আর্মিন ওর বাড়িতে গেছিল, ও সব দেখেছে। বলে দিই যে পুলিশরে ওই শালি খবর দিছে, যে বলিটা আগের বার দেয় নাই শালিরে এবার দিয়ে দেবে। আমি এইচডি ছায়াছবি দেখবো এবার। কবির জানে জয়ের কোনো কথাই আন্তরিক না, আবার যে কোনো কথাই আন্তরিক। সে কখন সত্যি আর মিথ্যে বলে বোঝা যায় না। হাসতে হাসতে সত্যি আর আন্তরিক স্বরে মিথ্যা বলে। সে জিজ্ঞেস করলো, সত্যিই ভাই? না, মিথ্যা। বিশ্বাস করলো কবির। কারণ জয় যে কোনো পরিস্থিতিতে রসিকতা করে ঠিকই, তবে মিথ্যা কথা বলে না। কিছুক্ষণ চুপ থেকে হুট করে কিছু মনে পড়েছে এমন ব্যস্ত হয়ে বলল, ভাই, ওই বাড়ির জমিন তো আপনাদের নামে এখন, তাই না? তাইলে পুলিশ যদি জিগায় যে আপনাদের বাড়িতে এরকম একটা ঘটনা কি করে ঘটলো, মানে ফেঁসে যাবেন না? জয় উঠে দাঁড়ালো। তোকে কে বলেছে জমি আমাদের? না মানে, ওই যে শুনছিলাম আপনারা নাকি বিচার টিচার করলেন, আমি ভাবছি জমি আপনারা দখল করছেন শেষমেশ। জয় গা দুলিয়ে বাচ্চাদের মতো হাসলো। রাজনীতি বুঝিস না রে পাগলা, আজীবন ওই জমি পলাশের। কে জানি টাকা ধার নিয়েছিল, শোধ করতে পারে নাই, তার বউটা আর জমিটা ওর হয়ে গেছে। তাইলে ওই মহিলারা থাকতো যে? ওসব গল্প বানানো হয়েছিল। এইখানে বেনিফিট পলাশ এবং আমাদের সমান। পলাশ তার জমি ফাঁকা করে ফেলো সামাজিক উপায়ে, খুব যুক্তিগতভাবে। আবার কেউ জানলেও না জমিটা পলাশের। আর আমি আর হামজা ভাই হিরো হয়ে গেলাম সেই সুবিচারগুলোর মাধ্যমে। লোকে ভালোবেসে ভোট দিল সাহেবকে। এভাবে চলতে থাকলে সামনের সংসদ নির্বাচনে একটা আসন আমাদের। তবে জমির আসল মালিক পলাশ, এটা আর গোপন থাকবে না। হিন্দু ফিন্দু বলে কিচ্ছু নেই, পুলিশ আসলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝেছিস? কবির কিছুক্ষণ চুপচাপ বসে রইল। এসব যখন ঘটেছে, সে তখনও দলের বিশিষ্ট মেম্বার ছিল না। সে এসবের কিছুই জানতো না। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞেস করলো, আপনি যে হুট করে সব করতেছেন, পলাশ ভাই জানতে পারলে বা বুঝতে পারলে কি হবে কিছু ভাবছেন? বাইরে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। জয় এক হাতে লুঙ্গি উঁচিয়ে ধরে অপর হাতে টেবিলের ওপর থাকা ফোনটা তুলে নিয়ে হেঁটে বেরিয়ে যেতে যেতে জবাব দিল, না ভাবিনি, পরে ভাববো। তবে এখন থেকে নতুন করে খেলতে হবে আবার। অনেক দিন খেলি না। লোক আমাকে হালকাভাবে নিচ্ছে রে আজকাল।